আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণের এক পর্যায়ে বলেন, সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ রায়ের জন্য দিন ধার্য করেন। রায়ের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। SMRF-এর রিপোর্ট। ২০২৪ সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমনে ১৪০০ মানুষ হত্যায় প্ররোচনা, উস্কানি ও নির্দেশদাতা সহ ৫টি অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি এগিয়েছে রায়ের পথে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য দিন ধার্য করেন। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সহিংসতার প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের সুযোগ কেউ নিতে পারবে না। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, তার আসামিরা খালাস পাবেন। যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। কিছু মিলিয়ে দালালিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালালিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর রায়ের দিন ধার্য হওয়া এটি প্রথম মামলা। SM আরিফ, MyTV, ঢাকা। গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান। পুলিশ জানায়, গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত 10টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশেপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও গভীর সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনার সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় দলিল লেখক সেরেস্তায় আগুনে চেয়ার টেবিল পুড়ে গেছে। রাত 3:30টার দিকে এ বোমা নিক্ষেপের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের এক ইউনিট এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান জানান, পেট্রোল বোমা হামলায় দলিল লেখকদের সেরেস্তায় আগুন লেগে চেয়ার টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতি হয়নি। তিনি আরও জানান, হামলাকারীরা সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পদ্মা সেতু টোল প্লাজার কাছে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে মাদারীপুরের শিবচরের শেষ সীমানা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সীমানা ও নাওডোবা এলাকায় অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের চালক যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার দিবাগত রাতে বাসাইল উপজেলার বাউইখোলা এলাকায় বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার বলেন, বাউইখোলা এলাকায় বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের বিশেষ অভিযানে 24 ঘন্টায় আশুলিয়া থানায় 11 জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানায় পুলিশ। গতকাল থেকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা প্রতিরোধে আশুলিয়ার সতর্ক অবস্থানে পুলিশ। বাড়তি তৎপরতা দেখা গেছে র্যাব ও যৌথ বাহিনীর। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি সহ টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে পাবনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছে। ঢাকা সহ অন্যান্য দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। পুলিশ জানায়, পাবনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি একদম স্বাভাবিক আছে। আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বরিশালেও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর জামায়াত। সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। গণ অবস্থান কর্মসূচিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জহির উদ্দিন বাবর সহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়। এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বরিশাল নগরীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অতৎপরতা প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান সহ আরও অনেকে। মিছিল শেষে তারা শহরের 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সড়কে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে শোডাউন করেছে ইসলামী ছাত্র শিবির। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শোডাউনে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল এবং দক্ষিণ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল যোগে টহল দিয়েছে মহানগর বিএনপি। সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে মিছিলটি টঙ্গী, গাছা, পুবাইল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরাগালি গিয়ে অবস্থান নেয়। মিছিলে মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যেভাবে পাহারা বসিয়েছি, তারা কোনো ধরনের দুষ্কর্ম করে পালাতে পারবে সেটা সম্ভব না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে একই সময় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সদস্য সচিব রকুনুজ্জামান সরকারের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করেছে। মহাসড়কের শিমরাইল, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি। এদিকে পুলিশ জানিয়েছে, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলা জুড়ে 483 জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে জামালপুরে অবস্থান ও বিক্ষোভ করেছে বিএনপি। সকালে শহরের দেওয়ানপাড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। পরে টেনিস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বক্তব্য রাখেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা গোমতী সেতুর 13 কিলোমিটার পর্যন্ত মহাসড়কে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা শুনেছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে ঢাকা আরিচা মহাসড়ক দখলে রেখেছে ঢাকা জেলা যুবদল ও বাংলাদেশ ছাত্র শিবির। এ সময় সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশাল মিছিল বের করে বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের বাজার বাস স্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহীদ ইয়ামিন চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। অন্যদিকে যুবদলের মোটরসাইকেল শোডাউন হয়। শোডাউনটি সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার বাস স্ট্যান্ড এলাকা ঘুরে হেমায়েতপুর এসে শেষ হয়। এ সময় জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদ জানায় নেতাকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনা ও তার সহযোগীদের রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোটালীপাড়া উপজেলা রয়েছে স্বাভাবিক। উপজেলা জুড়ে স্বাভাবিকভাবে চলছে যানবাহন, খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক। এখন পর্যন্ত কোনো কার্যক্রমে চোখে পড়েনি। অন্যদিকে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা মাঠে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি চান্দনা চৌরাস্তার শাপলা মেনশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা মোবারক হোসেন, নাসির উদ্দিন নাসির।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় এসে অবস্থান নেয়। বক্তব্য দেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্যরা। শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান বক্তারা। পরে মিছিলটি পুনরায় বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মানিকগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে জামায়াতে ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে। এরপর বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে ইসলামী সমমনা ৮ দলের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা সোলাইমান হোসেন, সদর থানা জামায়াতের আমির ফজলুল হক ও ছাত্র শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে গাইবান্ধায় জেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জামায়াত শিবির কর্মীরা অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন ছাত্র শিবির নেতা ফেরদৌস রহমান, ওমর সানি, ইউসুফ আলী, ফরহাদ সাদিক সহ অন্যান্যরা। পরে তারা ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বেলা 11টায় সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক 1,31,03,365 টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ সহ 3টি গাড়ি আটক করে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন। হুমায়ুন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে ব্যর্থতার দায় নিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনীত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। রাতে নুহাশপল্লীতে 1077টি মোমবাতি প্রজ্বলন করা হয়। হুমায়ুন আহমেদ কিন্তু একজন ব্যক্তি হুমায়ুন ছিলেন না, উনি আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিন্তু একটা গৌরবের ব্যাপার ছিল। স্বপ্নবাজ হুমায়ুন আহমেদের যেই প্রতিষ্ঠানগত যে ভিত্তিগুলো যখন তিনি করেছেন প্রতিটির সাথে জড়িত আছে, সেই শৈলীগুলো হুমায়ুনের স্বপ্নকে ধারণ করে। ম্যাজিকটা নাই, যে ম্যাজিকটা হচ্ছে আমরা একটা আগেকার সময় আমরা যে বই পড়ে শিখতাম। চট্টগ্রামের বাঁশখালীতে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ 5 জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভোরে বাঁশখালীর নতুন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সামির সাকিব জানান, সন্ত্রাসী মনসুর বাহিনীর সদস্যরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযান চলাকালে সন্ত্রাসীরা কোস্টগার্ডের টিমের উপর হামলা চালায় এবং আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড 3 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন
নতুন বাজার সংলগ্ন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার রাত ৩টা হতে সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে র্যাব ৯-এর সদস্যরা। বুধবার বিকেলে জেলা শহরের দক্ষিণ পোর্টতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। র্যাব ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ সহ এসব মাদক জব্দ করা হয়েছে। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব। ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব রহমানের অবশিষ্ট প্রতিকৃতি। বসকাল শহরের মুজিব চত্বরে স্থাপিত প্রতিকৃতি গুঁড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে স্বৈরাচার পতনের দিনে ছাত্র জনতা প্রতিকৃতি ভাঙচুর করে। তার কিছু অংশ সেখানে থাকায় আজ তা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বগুড়া র্যাব ১২ ও সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা শহরের চকসূত্রাপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র্যাব ১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলা শহরের কসুত্রাপুর কলোনিতে একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে। এমন সংবাদে র্যাব ১২ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখা দেশীয় মদ, গাঁজা, ইয়াবা, 4টি ধারালো অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। নরসিংদী বেলাবো উপজেলা নির্বাচন অফিসে ভুয়া নাম পরিচয় জাতীয় পরিচয়পত্র এনআইডি করতে এসে ওমর ফারুক নামের এক রোহিঙ্গা যুবক সহ ৩ জনকে আটক করে 7 দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠিয়েছে পুলিশ। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় এক রোহিঙ্গা যুবক সহ 3 জনকে আটক করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের 2 শতক বন্দোবস্ত জমির শ্রেণী পরিবর্তন করে 2 একর জমির দলিল সম্পাদন করার দায়ে আলমগীর হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দুপুরে ওই জমির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিকের নির্দেশে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা সহযোগীদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। জাল জন্ম নিবন্ধন ও ভুয়া তথ্যের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ফেনীর অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক অংটি চৌধুরী। মামলার অন্য অভিযুক্তরা হলেন কক্সবাজারের আব্দুল জলিল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জন্ম নিবন্ধন সহকারী পিন্টু কুমার দে। দুদক জানায়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে জাল জন্ম নিবন্ধন তৈরি করে ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রংপুরের পীরগাছা উপজেলায় কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপি অফিসের সামনে অবস্থান নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান, দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বরিশালের মেহেন্দিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান। সকালে উপজেলা মাল্টিপারপাস কমপ্লেক্স হলরুমে মত বিনিময় সভা মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহিন লিটন, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টেকসই নগরায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অবৈধভাবে নেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সরকারি কেসি কলেজ চত্বরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক জিসমুল হক জিসান অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষায় কলেজের বাইরে অজ্ঞাত স্থানে নিয়েছেন। এটি সম্পূর্ণ অবৈধ বলে তারা দাবি করেন। টাঙ্গাইলে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের একটি অনন্য উদ্যোগ। জেলার 12টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে 160টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করার আওতায় সদর উপজেলার 13টি স্কুল উদ্বোধন করা হলো প্লে গ্রাউন্ড। টাঙ্গাইল সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া। এ সময় চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।